তাইলে একজন পেশেন্ট সোয়েলিং নিয়ে আসলেন, এসে বললেন যে আমার হচ্ছে গিয়ে গত 1 মাস থেকে মোটামুটি সারাটা শরীর ফুলে গেছে। তাইলে এখন জেনারেলাইজড বডি সোয়েলিং যদি নিয়ে আসেন একজন পেশেন্ট, আমার কাজ হচ্ছে ওডি পাড়া অনুযায়ী হিস্ট্রি না, যেহেতু এটা পেন না, তাহলে অনসেট, ডিউরেশন, ইন্টেন্সিটি প্রোগ্রেসিভ কিনা না, কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর আছে কিনা, কোনো রিলিভিং ফ্যাক্টর আছে কিনা, স্পেসিফিক্যালি কোনো কিছু করার পরেই এটা অ্যাপিয়ার করেছিল কিনা, কোনো কিছু কমলে কমে যায় কিনা, এবং সাথে অন্য কোনো অ্যাসোসিয়েটেড সিমটম আছে কিনা। তাহলে একজন ইডিমা পেশেন্ট আমার কাছে আসলেন জেনারেলাইজড বডি সোয়েলিং, সারাটা শরীর ফুলে গেছে। একটা মানুষের তো হুট করে একদিনের মধ্যে সারাটা শরীর ফুলে যাবে, এরকম কন্ডিশন আছে যদিও, ইউজুয়ালি এরকম আমরা ওয়ার্ডে কমে পাই। তাহলে একটা পেশেন্টের হিস্ট্রি থাকতে পারে গত 7 দিনে ফুলেছে, 15 দিনে ফুলেছে। আপনি ওনাকে যে প্রশ্নটা করবেন, আপনার কি সারাটা শরীর একসাথে ফুলে গেছে, নাকি প্রথম কোন জায়গা দিয়ে শুরু হয়েছিল? তাহলে কোনো একটা জায়গাতে প্রথম শুরু হয়েছে, দেন ফলোড বাই আদার অর্গানস অফ দ্য বডি, আদার সাইডস অফ দ্য বডি। তাহলে পেশেন্ট ক্যান সে যে আমি সবার আগে দেখেছি আমার 2টা পা ফুলে গিয়েছিল, অথবা পেশেন্ট ক্যান সে আমি দেখেছি সবার আগে আমার মুখটা ফুলে গেছে, অথবা আমি আগে দেখেছি সবার আগে আমার অ্যাবডোমেনটা ফুলছে, তারপরে গ্র্যাজুয়ালি আমি দেখছি পাও ফুলছে, মুখও ফুলছে, সারা শরীর ফুলছে। অ্যাকচুয়ালি এখানে একটা ফ্যালাসি আছে, পেশেন্ট কোন জায়গা আগে ফুলছে সেটা বলার পরে আমরা একটু ধরেন সিস্টেমটা একটু চিন্তা করতে পারি, হয়তো বা এই সিস্টেম প্যাথোলজি। যেমন একজন পেশেন্ট আপনার কাছে যদি বলেন যে বাইলেটার লেগ সোয়েলিং ফার্স্টে পেয়ার করছে, সাধারণত এটা ইন্ডিকেট করে আপনার হার্ট থেকে সবচেয়ে দূরের জিনিস কোনটা, পা। তাহলে হার্ট যদি ঠিকমতো পাম্প করতে না পারে, ব্লাড ঠিকমতো আনতে না পারে, ভেনাসটি টান দিতে না পারে, তাহলে সবচেয়ে বেশি আগে ওই ডিপেন্ডেন্ট পার্টগুলোতে কী হবে, ইডিমা হবে। তাহলে দূরবর্তী অংশে ইডিমা ইন্ডিকেট করতে পারে কি, যেটা হচ্ছে হার্টের প্যাথোলজি। আবার পেশেন্টের যদি মুখটা দেখি আমরা, পেরিওরবিটাল সোয়েলিং, মুখটা ফুলে গেছে, রেনাল প্যাথোলজি ইন্ডিকেট করতে পারে। কিন্তু সমস্যা কি হয়, পেশেন্টরা সাধারণত নিজের চেহারা আয়নাতে তো খুব কম দেখেন, ওনার সবার আগে দেখেন কি, নিজের পা। তাহলে রেনাল ডিজিজের পেশেন্টও অনেক সময় পেরিওরবিটাল পাফিনেসটা আপনাকে আগে বলবেন না, বলতে পারেন কি বাইলেটার লেগ সোয়েলিং। তাহলে এই রেনাল আর আপনাদের কার্ডিয়াক এই দুটো মোটামুটি কাছাকাছি। কেউ কেউ বলে যে হ্যাঁ পা আগে ফুলছিল, কেউ বলে মুখ আগে ফুলছিল, অনেক সময় রেনাল পেশেন্টও মিস করে, মুখের জায়গায় পাও বলতে পারে। তাহলে পা এবং মুখ নিয়ে আমরা দুটোই চিন্তা করবো যে কার্ডিয়াক কিনা, রেনাল কিনা। আর যদি বলেন আগে অ্যাবডোমেনটা ফুলে গেছে, ডিস্টেনশন ছিল অ্যাবডোমিনাল, দেন ফলোড বাই ফেস, দেন ফলোড বাই লিমস অ্যান্ড জেনারেলাইজড বডি সোয়েলিং, তাহলে চিন্তা করবো যে মেবি এটা অ্যাবডোমেন রিলেটেড কোনো প্যাথোলজি বা অ্যাবডোমিনাল অর্গানের কোনো সমস্যাটা আগে চিন্তা করবো। তারপর এখন আমি কয়েকটা অর্গান সিস্টেম অনুযায়ী চিন্তা করি, হার্টের সমস্যা কী হতে পারে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার অথবা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। সাধারণত অ্যাকিউট ফেলিয়ার পেশেন্ট হিস্ট্রি দেবে, গত 4-5 দিন আগে ওনার একটা এমআই হিস্ট্রি ছিল, 1 সপ্তাহ আগে একটা অ্যাকিউট এমআই হিস্ট্রি ছিল, তারপরে পেশেন্টের হাত পা ভুলে যাচ্ছে এবং তীব্র শ্বাসকষ্ট থাকবে। ওকে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে পেশেন্ট আপনাকে একটা দীর্ঘমেয়াদী একটা এক্সারশনাল ডিসনিয়া, একটা চেস্ট পেইন, প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই, একটা আইএসডি, এগুলোর হিস্ট্রি দেবেন। এবং আপনার হিস্ট্রিতে একটা সুন্দর প্যাথোগ্রামিক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হবে অর্থোপনিয়া অ্যান্ড পারঅক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। এই পেশেন্ট আপনাকে অনেক কিছুর সাথে 2টা কমপ্লেন অনেক বেশি করে বলবেন, সারাটা শরীর ফুলে গেছে এবং আমার প্রচণ্ড শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি শুইলেই আর শ্বাস নিতে পারছি না, আমাকে বারবার উঠে বসে যাওয়া লাগছে। অথবা অনেক পেশেন্ট এটাও খেয়াল করে না, আপনি জিজ্ঞেস করবেন আপনি মাথার নিচে আগে কয়টা বালিশ দিয়ে শুইতেন, আপনি বলবে 1টা 2টা, ইদানিং কি বাড়ছে কিনা, হ্যাঁ ইদানিং আমি 4টা বালিশ দিয়ে শুই, তারপরে বেশি সময় শুইতে পারি না। তাহলে আপনি খুঁজবেন যে পেশেন্ট এনি ডিসনিয়া লাইন প্লেট বলছে কিনা, এগুলো বললে আমি কার্ডিয়াক ডিজিজগুলো আগে চিন্তা করব। সেকেন্ড হচ্ছে কি, আমাদের অ্যাবডোমেন রিলেটেড চিন্তা করতে হবে। অ্যাবডোমেনে কমন কয়েকটা প্যাথোলজির জন্য এরকম জেনারেলাইজড বডি সোয়েলিং হয়। একটা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ, কারণ লিভার থেকে প্রয়োজনীয় অ্যালবুমিন তৈরি হচ্ছে না। সাধারণত ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট আপনার কাছে তো শুধু সোয়েলিং নিয়ে আসার কথা না, তার লিভার ডিজিজের আদার কিছু প্রেজেন্টেশন থাকতে পারে, যেমন ইয়েলোস ডিসকালারেশন অফ দ্য স্কিন, স্ক্লেরা মিউকাস মেমব্রেন এখন আসে, অথবা ব্যাকগ্রাউন্ডে আগে কোনো সময় ছিল, হিস্ট্রি দিতে পারে, পেশেন্ট এইচবিসিটি পজিটিভ হতে পারে, পেশেন্ট অ্যালকোহলিক হতে পারেন, পেশেন্ট লিভার যে জায়গায় রাইট আপার কোয়াড্রেন্ট ওইখানে একটা মাস বলতে পারেন, ওইখানে একটা পেইন বলতে পারেন, ঠিক আছে। অথবা কী কারণে হতে পারে এই পেশেন্টের সোয়েলিংটা, মনে করেন একটা পেশেন্টের ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো মেলিগনেন্সি, পেশেন্টের বয়স হচ্ছে 70 বছর, পেশেন্ট খুব অ্যানিমিক, গত 3-4 মাস ওনার সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে। আপনি যখন জিজ্ঞেস করলেন উনি বললেন যে হ্যাঁ আমার তো গত 3-4 মাস থেকে পায়খানাটা একটু চেঞ্জ হয়ে গেছে, কয়েকদিন কড়া পায়খানা যাচ্ছে, কয়েকদিন আবার নরম যাচ্ছে, আমি 1-2বার পায়খানার সাথে রক্তও দেখেছি। তাইলে এই অ্যাবডোমেন রিলেটেড আরেকটা ইম্পর্টেন্ট কারণ হতে পারে এনি ইন্ট্রা অ্যাবডোমিনাল মেলিগনেন্সি, যখন সেটা পেরিটোনিয়ামে মেটাস্টিসিস করে যাবে তখন কি থাকতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে। তারপরে আমরা আরেকটু নিচে নামলাম পায়ের দিকে, তাহলে বাইলেটার লেগ সোয়েলিং নিয়ে আরেকটা কে আসতে পারে, রেনালস যে কোনো প্যাথোলজি পেশেন্ট আসতে পারে। তাহলে কমনলি আমরা ওয়ার্ডে যেটা চিন্তা করি 2 ধরনের প্রেজেন্টেশন নিয়ে চিন্তা করি রেনাল হলে, একটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আর একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। 2টা হিস্ট্রির মধ্যে আলাদা করার জন্য বেশ কয়েকটা সুন্দর পয়েন্ট আছে, যেমন আইটিস মানে ইনফ্লামেশন, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, আইটিসে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে ওই জায়গাতে কী হবে, পেশেন্টের
এক্সুডেশন হচ্ছে, পেশেন্টের ব্লাড সাপ্লাই বাড়ছে, পেশেন্টের এখানে হাইড্রোস্টাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে কী হবে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এখানে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশারটা, সিস্টেমিক ব্লাড প্রেশারটা বাড়বে। এবং এখানে পেশেন্টের মেইন প্যাথোলজি প্রোটিনুরিয়া না, প্রোটিনুরিয়া থাকলে হচ্ছে সামান্য 1+। নেফ্রোটিক সিন্ড্রোম মতো এত মেসিভ প্রোটিনুরিয়া না, যেহেতু এত বেশি মেসিভ প্রোটিনুরিয়া না, তাহলে সোয়েলিংয়ের পরিমাণটাও মোটামুটি একটু কম। তাইলে এই পেশেন্টের কী থাকবে? আইটিস বা ইনফ্লামেশনের জন্য গ্লোমেরুলাস যে ছাঁকনিটা ছিল সেখানে ধরেন ছোটো ছোটো 1-2টা ছিদ্র মতো হয়ে যাচ্ছে। তাহলে ওইগুলা দিয়ে যখন আপনার ফিল্ট্রেশন হচ্ছে, তাহলে কিছু আরবিসি বা কিছু রেড ব্লাড সেল, মনে করেন রক্ত, পেশেন্ট কমনলি বলবে আমার প্রস্রাবটা অন্য হচ্ছে অনেক লাল কালারের বা হেমাচুরিয়া। তাহলে এই রক্তের আরবিসির মতো দেখতে হবে আপনার প্রস্রাবটা। তাহলে পেশেন্ট গিভস হিস্ট্রি অফ স্ক্যান্টি ইউরিন এবং হাই কালার ইউরিন, কারণ পেশেন্টের কী থাকে? হেমাচুরিয়া। ঠিক আছে? আরবিসি মেমব্রেন ডিস্ট্রাকশন হবে ওই যে গ্লোমেরুলাস মেমব্রেনের জন্য, সেখানে হচ্ছে অনেকগুলো আরবিসি শেড হবে। তাহলে একটা হচ্ছে স্ক্যান্টি মিকচুরেশন, আর একটা হচ্ছে হেমাচুরিয়া। ইডিমারটা নেফ্রোটিক সিন্ড্রোমের তুলনায় একটু কমই থাকবে। এবং এই যে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেট হলো, এই কারণে ব্লাড প্রেশারটা হবে অনেক বেশি। কিন্তু নেফ্রোটিক সিন্ড্রোমের বেসিক প্যাথোলজি হচ্ছে প্রোটিন খুব বেশি পরিমাণ লস হচ্ছে, মেসিভ প্রোটিনুরিয়া। তাইলে মেসিভ প্রোটিনুরিয়ার জন্য এই পেশেন্টের ইডিমা হবে অনেক বেশি। এবং এই পেশেন্টের প্রস্রাবটা দেখতে হবে একদম সাবানের ফেনার মতো, মানে ফ্রোদি ইউরিন। তাহলে পেশেন্ট আপনাকে হিস্ট্রি দেবেন কি প্রস্রাব কয়েকদিন থেকে কম হচ্ছে, অথবা নর্মাল থাকতে পারে নেফ্রোটিকে, কিন্তু অনেক সাদা সাদা ঝাঁকঝাঁক ফেনার মতো যাচ্ছে। এবং এই পেশেন্টের ব্লাড প্রেশার এক্সপেক্টেড টু ফাইন্ড নর্মাল। তাহলে এই পেশেন্টের ব্লাড প্রেশার ইজ এক্সপেক্টেড টু ফাইন্ড নর্মাল। এই হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম এবং এজেন আলাদা করার উপায়। আমরা এগুলোর মাধ্যমে দেখলাম যে পেশেন্টের নেফ্রোটিক নাকি এজেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ সম্পর্কে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে মেডিসিনের এমন একটা ডিজিজ যেটা আসলে করতে পারে না এরকম জিনিস খুবই কম। যেমন আমি আপনাকে একটা সিনারিও দিচ্ছি। 25 years old men presented to you with generalized body swelling which first appeared in the abdomen. Patient gives history of 4 months fever which is low grade with evening rise of temperature and a cough which is sometimes productive, sometimes dry. Okay. On query, patient gives history of steatorrhea, মানে হচ্ছে bulky stool that is difficult to flush away. এই স্টুলের হিস্ট্রিটা বোঝাচ্ছে এটা কিসের হিস্ট্রি? মেল অ্যাবজর্পশনের স্টুল। তাহলে পেশেন্টের ঠিকমতো অ্যাবজর্পশন হচ্ছে না। এবং ব্যাকগ্রাউন্ডে এই যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার একটা ফিভার, এটা বোঝাচ্ছে এটা টিউবারকুলোসিস কিনা। তাহলে অনেক সময় কী হয়, পেশেন্টের পালমোনারি টিবি থাকতে পারে, পেশেন্ট হচ্ছে গিয়ে স্পুটামের মধ্যে অনেক বেশি পরিমাণে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে, কিন্তু অনেকে কী হয় এই কাশিটা আবার গিলে ফেলে। তারপরে এটা চলে যায় কোথায়? আপনার ইন্টেস্টাইনে যাওয়ার পরে ইন্টেস্টাইনের টিবির অনেকগুলো সিডলিং হয়ে ইন্টেস্টাইনে টিউবারকুলোসিস হবে। তারপর সে কী করবে? ইন্টেস্টাইন ইনফ্লামেশন করবে। তখন আপনার খাবার যতটুকু পরিমাণে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল ঠিকমতো অ্যাবজর্ব হবে না, আর ডায়রিয়ার কারণে অনেক বেশি পরিমাণে প্রোটিন লস হয়ে যাবে। তাহলে পেশেন্টের কী থাকবে? ম্যাল অ্যাবজর্পশন, ম্যাল নিউট্রিশনের ফিচার। তাহলে দেখেন একটা পেশেন্ট অ্যাবডোমিনাল সোয়েলিং নিয়ে যদি আসে এবং ব্যাকগ্রাউন্ডের টিপিক্যাল হিস্ট্রি কার সাথে মিলছে? টিউবারকুলোসিস। ইট ক্যান অলসো বি এ কেস অফ ডিসেমিনেটেড টিবি অর ইন্টেস্টিনাল টিবি। তাইলে আমরা ইডিমার হিস্ট্রি নিব, মিলি কোথায় প্রথমে আসছে এর থেকে ধারণা করার চেষ্টা করবো যে কোন অর্গান। তারপরে কার্ডিয়াক কিছু হিস্ট্রি নিব, কার্ডিয়াক কিনা, ওকে কার্ডিয়াক না। তারপর রেনাল কিছু হিস্ট্রি নিব, রেনাল না। তারপরে অ্যাবডোমিনাল হিস্ট্রির মধ্যে দেখবো যে অ্যাবডোমিনাল কোন সমস্যার জন্য আসলে। আদার স্টিগমেটাও সাজেস্টিভ অফ লিভার ডিজিজ পাইলে ওকে সিএলডিটা আগে চিন্তা করবো। মেলিগনেন্সি অন্য ফিচার পেয়ে গেলে চিন্তা করবো এটা মেলিগনেন্সি উইথ মেটাস্টেসিস কিনা। আর যদি ক্লিন কাট টিউবারকুলোসিসের হিস্ট্রি পাই, সেটা মেল অ্যাবজর্পশনের ফিচার পাই, তাহলে চিন্তা করবো টিউবারকুলোসিস অথবা এমন কোনো ডিজিজ যেটা ইন্টেস্টিনাল মেল অ্যাবজর্পশন করে, যেমন ক্রোনস ডিজিজ, এরকম কোনো কিছু পেশেন্টের আছে কিনা। I hope this class will help, and every these symptom analysis may need elaborative more and more classes.